গত পার্টি শেষে আমরা দেখেছি হাইজুনের মা হঠাৎ করে ফিরে এসেছেন। সেই সাথে কিমসানের সাথে হাইজুনের ঝগড়া চলছে এবং কিমসানের মাও তাকে ফিরিয়ে নিতে চাইছেন। তো এই পার্টে আমরা দেখব কিমসান এবং হাইজুন কি ফিরে যাবে তাদের মা বাবার কাছে, আর হাইজুনের মা কেনই বা এত বছর পর ফিরলেন। তো চলুন পার্টটি শুরু করা যাক। শুরুতে দেখা যায় হাইজুনের মা সোহিয়ন মিস্টার চইকে কিছু টাকা দিয়ে বলে, আমি এখানে এসেছি আপনার টাকাগুলো ফিরিয়ে দিতে। মিস্টার চই খামটা খুলে দেখে সেখানে তার পাওনা টাকার চেয়েও অনেক বেশি টাকা ছিল। সোহিয়ন বলে, এখানে আমি যোগ করেছি এতদিনের খরচ যা আপনি হাইজুনের জন্য করেছেন, সেই সাথে তার কলেজের ফিস। আপনি এগুলো রেখে দিন আর হাইজুনকে বলবেন না আমি এখানে এসেছিলাম। মিস্টার চই বলে, কি বলছেন কি, আপনি একবার হাইজুনের সাথে দেখাও করবেন না? আপনি জানেন সে ছোট বয়স থেকে আপনার জন্য একভাবে অপেক্ষা করে আছে। সে বিশ্বাস করছে আপনার ওয়াদার উপর। সে এখনো ঝগড়া করে আপনার হয়ে যে আপনি ফিরবেনই, তাকে দেওয়া কথা রাখবেন। তাহলে আপনি কিভাবে চলে যাবেন? যদি আপনি তার সাথে দেখা না করতে পারেন তাহলে এই টাকা নিয়ে যান, আমি সেটা গ্রহণ করতে পারবো না। সোহিয়ন বলে, আপনি আমার পরিস্থিতি 10 বছর আগে বুঝে আমাকে টাকা দিয়েছিলেন, তাই আজ আমার পরিস্থিতিটা আবারও বুঝেন আর এই টাকাগুলো রেখে দিন। এই কথা বলে সোহিয়ন সেখান থেকে চলে যায়। তখন সেখানে হাইজুন আসে আর সে তার মাকে দেখেও নেয়, কিন্তু সে ভাবে হয়তো তার মনের ভুল। অন্যদিকে রিন কিমসানকে কল করে বলে, সোহি কি তোমার কাছে গিয়েছে? কারণ সে বাসা থেকে বেরিয়ে গিয়েছে তোমার সাথে দেখা করার জন্য। কিমসান বলে, না তো, সে এখানে আসেনি। তো এবার কিমসান খুব টেনশনে পড়ে যায়, তাই সে বেরিয়ে পড়ে সুহিকে খুঁজতে। তার সাথে হাইজুন আর ইঞ্জুও যায়। তারা এদিকে ওদিকে খুঁজে কিন্তু সুহিকে পায় না। অন্যদিকে সুহি একা একাই একটা গাড়ি নিয়ে আসছিল, তবে পথে ড্রাইভার তাকে নামিয়ে দেয়। তাই সুহি একজন মহিলার শপের সামনে বসে পড়ে। মহিলা সুহি হারিয়ে গিয়েছে ভেবে পুলিশকে কল করে। সেখানে মিস্টার দেও ছিল, তবে যেহেতু মিস্টার দে আগে সুহিকে দেখেনি তাই সে চিনতেও পারছিল না। তবে তখন কিমসান কল করে বলে, সুহি হারিয়ে গিয়েছে, প্লিজ তাকে খুঁজতে হেল্প করো বাবা। এবার মিস্টার দে বুঝতে পারে এটাই সুহি আর কিমসানের বোন। তাই মিস্টার দে সুইকে নিয়ে আসে মিস্টার চইয়ের রেস্টুরেন্টে। কিমসান তাকে দেখেই বলে, এটা কোনো কাজ হলো সুহি? যদি তোমার কিছু হয়ে যেত, এইভাবে কে বের হয় একা? তখন সেখানে রিন এসে সুইকে বকাবকি করে আর কিমসানকে বলে, তুমি কেমন ভাই? তোমার বোন তোমাকে এত ভালোবাসে। যদি তুমি তার সাথে দেখা করতে বাসায় আসতে তাহলে কি সে এভাবে হারিয়ে যেত? তোমার আগের সব অন্যায় ভুলে যেয়ে আমি তোমাকে মাফ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো দেখছি এখনো বদলাওনি। কিমসান বলে, আমি আপনাকে আর কতবার বলবো, আমার চাই না আপনার ক্ষমা, আর আপনি আমাকে ক্ষমা করার চেষ্টাও করবেন না। রিন এবার রেগে পাগলের মতন চেঁচামেচি করে বলে, তুমি মানছো না কেন যে তোমার বোনের মৃত্যু তোমার কারণেই হয়েছে? তুমিই দায়ী। তখন মিস্টার দেও রেগে যায় আর এবার সে তার ছেলে ঢাল হয়ে রিনকে নিয়ে বাইরে চলে যায়। কিমসানও আবার বাজেভাবে আঘাত পায়, যা সে আর সহ্যও করতে পারছিল না। আজ সব লিমিট তার মা ক্রস করে গিয়েছে। এবার সে নিজে খুব কনফিউজড, সত্যি কি সে তার মা? তো কিমসান কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। তাকে আটকাতে পেছনে পেছনে ইঞ্জু আর হাইজুনও যায়, তবে কিমসান তাদেরকে এড়িয়ে যাচ্ছিল। আসলে সে তার চোখের পানি লুকিয়ে রাখার চেষ্টা করছিল, তাই এদেরকে অ্যাভয়েড করে চলে যায়। অন্যদিকে মিস্টার দে রিনকে বলে, আমি চাইনি তুমি কখনো এই ব্যাপারে জানো, তবে আজ অনেক হয়েছে। এখন তোমার জানা উচিত যে তোমার মেয়ের মৃত্যু একমাত্র তোমার কারণেই হয়েছিল। এই কথায় রিন মিস্টার দেকে একটা থাপ্পড় দিয়ে দেয়, তবে তাও আজ মিস্টার দে নিজের মুখ বন্ধ রাখে না। মিস্টার দে রিনকে বলে, আমি তোমাকে ডিভোর্সও দিয়েছিলাম শুধুমাত্র তোমার খুশির জন্য, না হলে আমি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম। আর তোমার ভালোবাসার কারণেই আমি আমার ছেলেকে ছোটবেলায় তোমার থেকে প্রটেক্ট করতে পারিনি, কারণ আমি চাইনি তোমাকে এই সমস্ত কথা বলে কষ্ট দিতে। তবে তুমি আজ মা হিসেবে সম্পূর্ণরূপে ফেল, তাই আমি কিমসানের বাবা হিসেবে তোমাকে তোমার সেই সঠিক জায়গাটা দেখাতে এসেছি। রিন বলে, তো আমিও তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি, না হলে তোমার মতন পুলিশ অফিসারকে কে বিয়ে করবে? আমি তোমাকে বলেছিলাম আমি ঘরে একা একা ডিপ্রেশনে চলে যাই, তাও তুমি আমার কথা কখনো শুনোনি। সবসময় বাইরে বাইরেই থেকেছো, তোমার কাছে তোমার ডিউটিটাই সবকিছু ছিল। আর সেই দিনও আমি একা নয়, বরং তুমিও তো বাড়িতে ছিলে না, তাহলে আমি একা কিভাবে দায়ী হলাম? মিস্টার দে বলে, ঠিক আছে, আমি তোমার এই সমস্ত কথা মেনে নিচ্ছি, কিন্তু তুমি কি এটা মানছো যে তুমি কিমসানের সাথে এত বছর ধরে অন্যায় করে এসেছো? সে যে দোষ করেনি সেই দোষের শাস্তি তুমি তাকে দিয়েছো। এই যে পাপ কাজ তুমি তোমার নিজেরই সন্তানের সাথে করেছো, তার কি কোনো মাফ হয়? কি হলো বলো? তোমার আইডিয়াও কি আছে সে ছোট্ট ছেলে যে তার নিজের বোনকে কষ্ট পেতে পেতে মরতে দেখেছে, তার কি পরিস্থিতিটা ছিল?
কতটা ট্রমার মধ্যে দিয়ে সে গিয়েছিল। আমার এখন লজ্জাও করছে তোমাকে এসব মনে করাতে, কারণ তুমি তো সেটারও যোগ্য না। কিমসান সেখানে বসে বসে এসব শুনছিল, আর তার মনে পড়ছিল সেই রাতের অ্যাক্সিডেন্টের পর যখন পুলিশ অফিসার কিমসানকে জিজ্ঞেস করে তোমার মা বাবা কোথায়, তখন সেই অবুঝ কিমসান বলেছিল আমাদের কেউ নেই, আমাদের সত্যি কেউ নেই, আমরা একেবারেই একা। এইসব বলে কিমসান একটানা কান্না করছিল। বর্তমানে এইসব মনে করে কিমসান কান্না করতে করতে বাইরেই সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সবার উঠার আগেই সে একা একা স্কুলে চলে আসে। লাঞ্চ টাইমে যখন স্কুলে ইঞ্জু খাবার আনে তখন সে দেখে কিমসান তার সিটে নেই, কারণ কিমসান তাদেরকে অ্যাভয়েড করছিল। আর এইভাবে অনেকগুলো দিন কিমসান তাদেরকে এড়িয়ে চলে, স্কুলে যায় আর রাতে স্কুল থেকে বাড়ি ফিরে। খাওয়া দাওয়া সে ছেড়ে দিয়েছে। তো প্রতিদিনের মতন যখন রাতে আজও কিমসান একা বাস থেকে নামে তখন দেখে সেখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে হাইজুন। হাইজুন কিমসানকে বলে আর কতদিন পর্যন্ত তুমি আমাদেরকে ইগনোর করবে। কিমসান কিছুই বলে না। তখন হাইজুন বলে আচ্ছা তো কি হয়েছে যে তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছে, অন্তত তোমার কাছে তোমার বাবা তো আছেন। আমাকে দেখো, আমার কাছে তো না বাবা আছেন আর না মা আছেন। আমার মা যখন আমাকে বলেছিলেন যে তিনি কিছুদিন ইনকাম করার পরেই আমার কাছে ফিরে আসবেন, তো আমি তার কিছু বছর পরেই এই কথায় বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলাম। তবে যেদিন তুমি আমাকে এই কথাটা আবার বলেছিলে তখন আমার খুব গায়ে লেগে যায়, আর আমি রেগে তোমাকে আঘাত করে ফেলি। আমি সত্যি এরকম কিছু করতে চাইনি, আমি শুধু আমার কষ্টটা আড়াল করছিলাম যা তুমি খুঁড়ে বের করেছিলে, তার জন্য আমি সরি। তবে দেখো তো, আমি কি খাওয়া দাওয়া বাদ দিয়েছি? আমি তো সবার সাথেই কথা বলছি, দেখা করছি, তাহলে তুমি কেন এরকম করছো? কেন কারোর সাথে কথা বলছো না, খাবার খাচ্ছ না, দেখাও করছো না? কিন্তু কিমসান তার কোনো কথারই উত্তর দেয় না, আর সেখান থেকে সে চলে যায়। পরদিন স্কুলে ইঞ্জু আবারও লাঞ্চ বক্স রেখে যায় কিমসানের সিটে। কিমসান এসে দেখে ইঞ্জু তার জন্য একটা নোটও রেখে দিয়েছে বক্সে, আর প্রতিদিন কিমসান সেই নোটসগুলো নিজের বইতে কালেক্ট করে রাখে। একদিন কিমসান বাড়ি ফিরতে গিয়ে দেখে বৃষ্টি এসে গিয়েছে, তাই সে বৃষ্টিতে ভিজেই আসতে থাকে। ওইদিকে ইঞ্জু খুব টেনশন করছিল কিমসানের জন্য, তাই সে কিমসানকে কল করে, কিন্তু কল রিসিভ না হওয়াতে ইঞ্জু বেরিয়ে যায় ছাতা নিয়ে। বাইরে এসে দেখে কিমসান ভিজে আসছে, তাই ইঞ্জু তাকে ছাতা দিয়ে বলে চুপচাপ চলো আমাদের সাথে খেতে বসবে। কিমসান ইমোশনাল হয়ে বলে আমি তোমাদেরকে এতদিন ইগনোর করেছিলাম কারণ আমি খুব অপ্রস্তুত হয়ে পড়েছি আমার বাবা মার ঝগড়া নিয়ে। তোমাদের সামনেই সেদিন সব হয়েছিল, তাই আমি পারছিলাম না তোমাদেরকে ফেস করতে। ইঞ্জু বলে আমি এসব শুনতে চাই না, আমি বলি যে খাবার খেতে আসো আর এটা আমার অর্ডার। তারপর তারা সবাই খেতে বসে, আর কিমসান দেখে ইঞ্জুর জামা কাপড় ভিজে আছে। হাইজুন বলে ইঞ্জু তো তোমাকে গত 2 ঘন্টা ধরে বৃষ্টিতে খুঁজেছে। কিমসান এবার বুঝতে পারে সত্যি তাকে নিয়ে এখানে সবাই খুব কেয়ার করে। তারপর কিমসানকে একে একে সবাই খুব আদর করে, আর সে এখানে ইমোশনাল হয়ে কেঁদেই ফেলে। এবার বৃষ্টিতে ভিজার কারণে জ্বর হয়ে যায় কিমসানের, তাই বাসার সবাই এসে পড়ে তার সেবা করতে। একবার আসে ইঞ্জু, তারপর আসে হাইজুন, এরপর আসে মিস্টার জয় আর মিস্টার দে। তারা সবাই কিমসানকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তারা সবাই তাকে খুব বেশি ভালোবাসে। তো মিস্টার দে যখন কিমসানের কাছে আসে তখন তার রিনের বলে একটা কথা মনে পড়ে। সে বলেছিল সুহির চেহারা কিমসানের বোনের সাথে খুব মিলে, তাই আমি চেয়েছি কিমসান তার বোনকে ফিরে পাক। সেজন্য আমি সুহিকে এখানে নিয়ে এসেছি, তাদের 2 ভাই বোনকে এক করতে। এবার মিস্টার দে পরদিন কিমসানকে নিয়ে আসে তার বোনের মেমোরিজের সামনে, আর বলে কিমসান সুহি তোমার ছোট্ট বোন, আর আমার মনে হয় তোমার উচিত তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আর তুমি এই গিল্টি নিয়ে আর থেকো না যে তোমার বোনের মৃত্যু তোমার জন্য হয়েছে। আমরা সবাই জানি তার মৃত্যুর আসল কারণ, তাই প্লিজ মুভ অন করো সুহিকে নিজের বোন মনে করে। কিমসান একটু রিল্যাক্স ফিল করে মিস্টার দের থেকে এসব শুনে। তো এরপর হাইজেনের আন্টির একটা মেয়ে হয়, তাই তারা তো সবাই খুব খুশি ছিল। ইঞ্জু বলে আমাদের এই খুশিটা সেলিব্রেট করা উচিত। আমাকে পার্কদালের মা ইনভাইট করেছেন রেস্টুরেন্টে, বলেছেন তোমাদেরকেও নিয়ে যেতে, তাই চলো আমরা একসাথে সেখানে গিয়ে মজা করে আসি। কিমসান বলে হঠাৎ করে উনি কেন এরকম বললেন, কারণটা কি? ইঞ্জু বলে কারণ আমি বলেছি তুমি গণিতে খুব ভালো আর তুমি পার্ককে নোটস দিবে। তো এরপর কিমসান সেখানে আসে, তবে পার্কের মা সবার সামনে পার্ককে ইনসাল্ট করে ফেলে ছোট্ট একটা কথা নিয়ে, তাই বেচারি খুব মন খারাপ হয়ে যায়। পার্কের মন ভালো করতে ইঞ্জু তাকে নিয়ে আসে সমুদ্রের তীরে। ইঞ্জু আর হাইজুন তো পানিতে নেমে খেলতেই শুরু করে দেয়। তখন সেখানে বসে কিমসান পার্ককে বলে এই নাও তোমার নোটস, আর তোমার মায়ের কথা কিছু মনে করো না, তিনি যা বলেছেন তা সত্যিই উচিত হয়নি। তবে কে কি বললো তা ভেবে নিজের মুড খারাপ করে কি লাভ, তাই হাসিখুশি থাকো, জীবনের মানেই এটা।
তারপর তাদের দুজনকে দেখে হাইজুন ইঞ্জুকে বলে, দেখো এদের দুজনকে দেখেই মনে হচ্ছে একে অপরকে পছন্দ করে। ইঞ্জু রেখে হাইজুনের মাথায় মারে, কারণ হাইজুন বুঝতে পারছে না পার্ক তাকে কতটা পছন্দ করে। তখন হাইজুনের আন্টি কল করে তাকে হসপিটালে ডেকে নেয়, আর পার্কও চলে যায় তার মায়ের কোলে। এবার ইঞ্জু কিমসানকে বলে, তুমি আমার সাথে থাকো, আমাকে আরো হাঁটতে হবে, কারণ আমার পেটের ভাত হজম হয়নি। কিমসান হেসে দেয় আর বলে, আচ্ছা আমি আছি, সমস্যা নেই। তো এদিকে হসপিটালে এসে হাইজুন জানতে পারে তার মা এসেছিল তার আন্টির সাথে দেখা করতে, কিন্তু তার আন্টি তার থেকে বিষয়টা লুকিয়ে গিয়েছেন। অন্যদিকে মিস্টার চই মিস্টার দেকে বলে, সুহিয়ান এসে আমাকে টাকা দিয়েছে আর বলেছে হাইজুনকে কিছু না বলতে। এখন আমি বুঝতে পারছি না কিভাবে এসব লুকিয়ে রাখবো তার থেকে। মিস্টার দে বলে, লুকাবে কেন? তাকে গিয়ে বলে দাও তোমার মা সব ঋণ দিয়ে চলে গিয়েছেন। বাইরে থেকে এসব হাইজন শুনে, আর তার আন্টিও তাকে বলে দিয়েছিল তোমার মা সব ঋণ শোধ করে দিয়েছেন মিস্টার চইয়ের, তাই তুমি এবার তোমার জীবন নিজের মতন বাঁচতে পারো। কিন্তু হাইজন তো এইসবে কোনো খুশি হয় না, বরং কান্না করে দেয়। সে তো টাকা চায়নি, সে এতগুলো বছর তার মায়ের পথ চেয়েছিল, অথচ আজ সেই মা ফিরেও ফিরল না। অন্যদিকে কিমসানকে ইঞ্জু বলে, হাইজুনকে পার্ক পছন্দ করে, কিন্তু সে বোকা ভাবছে পার্ক তোমাকে পছন্দ করে। আমি তো বুঝতে পারছি না হাইজুন কেন দেখতে পাচ্ছে না পার্কের ভালোবাসা। এসে বলে ইঞ্জু ব্রিজের উপর ওঠে আর বলে, একজন মানুষ এত বোকা কিভাবে হয়? হাইজুনের চোখের সামনে পার্ক তাকে এত পছন্দ করছে, কিন্তু সে দেখতেই পারছে না। তোমার কি মনে হয় হাইজুন বোকা? কিমসান বলে, হ্যাঁ তুমিও তো বোকা। এবার আমার হাত ধরে নামো, না হলে নিচে পড়ে যাবে। ইঞ্জু বলে, তোমার কথার মানে কি? আমি বোকা কেন হতে যাব? এসে বলে ইঞ্জু পড়ে যায়, তবে কিমসান তাকে ধরে নেয় আর তারা দুইজনই নিচে একে অপরের উপর পড়ে যায়। কিমসান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইঞ্জুর দিকে, ইঞ্জুও যেন হারিয়ে যায় অন্য কোনো দুনিয়ায়। তো এরপর কিমসান বলে, তুমি ঠিক আছো তো? ইঞ্জু বলে, এমন কি আছে যা আমি জানি না, সেজন্য তুমি আমাকে বোকা বলেছ? আমাকেও কি কেউ পছন্দ করে যা আমি নিজেও জানি না? বলো কেন বলেছ আমাকে বোকা? কিমসান তার কথা ঘুরানোর জন্য বলে, ওই যে আমাদের বাড়ির বাস চলে যাচ্ছে। ইঞ্জু এটা দেখে দৌড়ে চলে যায় যেন মিস না হয়ে পড়ে। তারপর তারা দুজনেই বাসে উঠে পড়ে, আর ইঞ্জু বলে, তুমি না বললে তো আজ আমরা বাসটা মিসই করে দিতাম। কিমসান চুপচাপ শুধু ইঞ্জুকে দেখেই যাচ্ছিল, যেন সে তাকে কিছু বলতে চেয়েও বলতে পারছিল না। তো বাড়ি ফেরার পথে কিমসান আর ইঞ্জু দেখে হাইজুন তাদের জন্য অপেক্ষা করছে, কারণ সে আজ খুব আপসেট। হাইজুন তাদেরকে বলে, আজ আমার মা এসেছিলেন, এসে তিনি ড্যাডের সব টাকা ফেরত করেছেন, কিন্তু আমার সাথে দেখাই করেননি, বরং তিনি চলে গিয়েছেন। এই কথায় খুব রেগে যায় ইঞ্জু, আর কিমসান বলে, তুমি এসব নিয়ে আপসেট হয়ে যাও না, বরং তিনি টাকা দিয়ে গিয়েছেন সেটা নিয়ে ভাবো। হাইজুন বলে, কথাটা টাকার নয়, টাকা তো আমিও ফেরত করতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমার মা আমাকে এই জন্য ছাড়েনি যে তার টাকা দরকার ছিল, বরং সে তো আমাকে অন্য কোনো কারণেই ছেড়েছিল। এইসব শোনার পর হাইজুনের জন্য খুব খারাপ লাগে কিমসান এবং ইঞ্জুর, তাই তারা তার ভাগের খাবারটাও হাইজুনকে দিয়ে দেয়, আর তিনজন একসাথে অনেকটা সময় কাটায়। বাড়ি ফিরে হাইজুন মিস্টার চোয়ের কাছে যায় আর তাকে বলে, আমি জানি আমার মা এসেছিলেন আপনার টাকা ফেরত করতে, কিন্তু সেই টাকাগুলো আমার পড়াশোনার জন্য যথেষ্ট হবে না, তাই চিন্তা করবেন না, আমি পার্ট টাইম জব করে দিয়ে দিব। মিস্টার চই বুঝতে পারে হাইজুন খুব আপসেট হয়ে আছে, তাই এরকম কথাবার্তা বলছে। তাই সে হাইজুনকে বলে, কে বলেছে তোমাকে এসব? আমার কোনো ঋণ তোমার উপর আছে এরকম ভেবো না। কিন্তু হাইজুন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ইঞ্জু তার বাবাকে বলে, বাবা তুমি কিছু ভেবো না, হাইজুন ঠিক আছে, আমি খুশি হয়েছি যে সে তোমার সাথে নিজের ফিলিংস শেয়ার করেছে। অন্যদিকে হাইজুন যে সবার সামনে নর্মাল থেকেছে, সে এখন নিজের রুমে কম্বল মুড়ি দিয়ে প্রচুর কাঁদতে থাকে। তার সারা রাত ক্রাই বেবি হয়ে কাটিয়ে দেয়। পরদিন মিস্টার দে খুশি খুশি খাবার খাচ্ছিল, আর মিস্টার চইকে বলছিল আমাকে রিন বলেছে সে ফিরে গিয়েছে সিওল, তাই সে আর কিমসানকে বিরক্ত করতে পারবে না। মিস্টার চই বলে, শুক্রিয়া, এখন আমাদের দুই ছেলেই শান্তিতে থাকতে পারবে। মিস্টার দে বলে, কিন্তু হাইজুনের তো আসল বাবা এখনো ফিরেনি, তার কি খবর? মিস্টার চই বলে, হ্যাঁ আমি এখন সেটা নিয়েই চিন্তায় আছি, আমার ভয় হচ্ছে সে আবার আমাদের উপর কেস না করে বসে। এদিকে আমরা জুনের রিয়েল ফাদারকে দেখি, যে হাইজুনকে অফার করছিল ইউএস এর বড় বড় বাস্কেটবলের টিমের সাথে জয়েন করতে, কিন্তু জুন বলে, আপনার সমস্যা কি? আমি বলেছি তো আপনার সাথে আমি যাব না। আপনি তো আমার মা আর আমাকে ছেড়ে দিয়েছিলেন অনেক বছর আগেই, তাহলে এখন কেন আসছেন? আর যে কারণে এসেছেন আমি সেই কারণের জন্য আর কখনোই ফিরবো না। তো তখন সেখানে জুনের ফ্রেন্ড এসে জুনকে নিয়ে যায় তার সিওলের টিমের সাথে ম্যাচ আছে।
এদিকে কিমসানের রুমে ইউনজি এসে বলে, বেডশিট দাও, আমি ক্লিন করে আনছি। কিমসান ইউনজিকে মানা করে বলে, না আমি কালই ওয়াশ করেছি, তাই লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। আর তাছাড়া আমি তো তোমাকে অনেকবার বলেছি আমার রুমে আসার আগে নক করে আসবে। ইঞ্জু কিমসানের বেডে বসে পড়ে। তখন কিমসানের মনে পড়ে যায় ওই রাতের কথা, যে রাতে ইঞ্জু কিমসানের উপর পড়ে যায়। তাই কিমসান নিজের চিন্তাকে ডাইভার্ট করতে ইঞ্জুকে বলে, প্লিজ যাও আমার রুম থেকে। ইঞ্জু তো তার বেডে শুয়েই পড়ে তাকে জ্বালাতন করতে। তাই কিমসান এবার ইঞ্জুকে ধরে টেনে টুনে ঘর থেকে বের করে দরজা লক করে। আসলে সে ভয় পাচ্ছিল যদি ইমোশনাল হয়ে নিজের সব ফিলিংস সে বলে দেয় তাহলে কি হবে। এবার কিসের ফিলিংস তা তো পরেই জানা যাবে। ইঞ্জু কিমসানের এরকম আচরণে খুব চিন্তায় পড়ে যায়। আর সে হাইজুনকে এসে বলে, আজকাল কিমসান কেমন অদ্ভুত আচরণ করছে। হাইজুন বলে, হয়তো তার পরীক্ষার প্রেশারের জন্য, পরীক্ষার শেষে হয়তো সব ঠিক হয়ে যাবে। ইঞ্জু আরো আপসেট হয়ে যায় এটা ভেবে যে কিমসান এবার পরীক্ষার পর্যন্ত তার সাথে এইরকমই আচরণ করবে। তো পরদিন ইঞ্জু স্কুলে গিয়ে দেখে তার ফ্রেন্ডরা কার্ডে গুড লাক বলে তাদেরকে দিচ্ছে, যারা সামনে এক্সাম দিবে। এটা দেখে ইঞ্জু ভাবে তারও উচিত কিমসান আর হাইজুনের জন্য কার্ড বানানো। তাই ইঞ্জু নিজের জমানো টাকা দিয়ে সুন্দর করে কার্ড বানায় আর সেটা তাদেরকে গিফট করে। এরপর তাদের পরীক্ষা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাই ইঞ্জু ছাদে ছোটখাটো একটা পার্টি রেখেছে বন্ধুদের নিয়ে। সেখানে কিমসান আর ইঞ্জু কাজ করছিল, তবে ইঞ্জুর হাত পুড়ে যায় আগুনের জায়গায়। কিমসান তো এটা দেখেই ঘাবড়ে যায়। তাই সে তাড়াতাড়ি তাকে নিয়ে রুমে আসে অয়েন্টমেন্ট লাগানোর জন্য। ইঞ্জু বলে, তোমার আজকাল কি হয়েছে বলো তো? তুমি এত অদ্ভুত আচরণ কেন করছো? তুমি কি আগের মতো নর্মাল আর হতে পারবে না? এখন তো তোমার পরীক্ষাও নেই। কিমসান বলে, আরে এরকম কিছু না, আমি পরীক্ষার জন্য তোমার সাথে এমন আচরণ করছি না। ইঞ্জু বলে, তাহলে কোন কারণে তুমি এইরকম অদ্ভুত কাজ করছো? কিমসান এই কথাটা ইগনোর করতে বলে, চলো আমরা যাই, তারাই একা আছে। ইঞ্জু তাকে আটকে বলে, আরে পার্কার হাইজুনকে একটু সময় থাকতে দাও একা, তাদের মধ্যে কিছু কথা হলে ভালো হবে। এবার কিমসান তো ভয় পেয়ে যায়, কারণ সে ইঞ্জুর সাথে 1 মিনিটও আর থাকলে নিজের ফিলিংস লুকিয়ে রাখতে পারবে না। তাই সে বলে, না না, অনেক হয়েছে তাদের একলা সময়, চলো এবার আর তাদেরকে থাকতে দেওয়া যাবে না একা। অন্যদিকে পার্কে জুন বলে, আমি জানি তুমি হয়তো কিমসানকে পছন্দ করো, তাই তাকে নিজের মনের কথা বলে দাও। পার্ক মন খারাপ করে বলে, আরে না, তুমি যা ভাবছো তেমন কিছু না। কিন্তু জুন তার কথাই শুনে না, সে উল্টো হাসতে থাকে। তো এরপর ছাদে কিমসান এসে বলে, রাত অনেক হয়েছে, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। জুন কিমসানকে বলে, তুমি পার্ককে ছেড়ে দিয়ে আসো বাস পর্যন্ত। ইঞ্জু বলে, না, কিমসান আর আমি এখানে কাজ করব, তুমি বরং ছেড়ে আসো পার্ককে। কিমসান যেহেতু ইঞ্জুর থেকে পালিয়ে পেলে থাকতে চাইছিল, তাই সে বলে, আচ্ছা সমস্যা নেই, আমিই যাচ্ছি পার্ককে নিয়ে। জুন তখন লুকিয়ে পার্ককে অল দ্য বেস্ট করে নিজের ফিলিংস কনফেস করার জন্য। এইসব দেখে পার্কের আরোই মন খারাপ হয়ে যায়। তারা চলে যাওয়ার পর ইঞ্জু হাইজুনকে বলে, সত্যি কি কিমসান পার্ককে পছন্দ করে? হাইজুন বলে, আরে না, আর এসব নিয়ে তুমি এত ভেবো না। অন্যদিকে কিমসানকে পার্ক বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি কিন্তু তোমাকে পছন্দ করি না, মানে ওইভাবে আর কি। কিমসান হেসে বলে, আমি জানি তুমি হাইজুনকে পছন্দ করো, কিন্তু সে এইসব বুঝবে না, কারণ সে কখনোই কমপ্লিকেটেড কথা বুঝতে পারে না। তাকে সবকিছুই হাতে ধরে বলতে হয়। যাই হোক, আজ তুমি নিজের ফিলিংস তাকে বলে দিলে না কেন? পার্ক বলে, আমি বলিনি কারণ আমার ভয় ছিল। এই বিষয়ে ভয় ছিল যে আমি হয়তো তাকে নিজের মনের কথা বলার পর আর দেখতেই পারবো না। আমি নিজের বন্ধুত্বটা হারাতে চাইনি। তাই সব হারিয়ে ফেলার চেয়ে যেমন আছে তেমনই থাক, অন্তত চোখের সামনে তো থাকবে। কিমসান তখন ইঞ্জুর কথা ভেবে বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি তোমার এই পরিস্থিতিটা বুঝতে পারছি খুব ভালো করেই। তারপর পার্ককে বাসে তুলে দিয়ে কিমসান দেখে তার মা কল করেছে, আর সেও তাকে আবার বলছে সিওল ফিরে যেতে। কিন্তু কিমসানও তার একই জবাব দেয় যে সে ফিরবে না। তো পরদিন কিমসানকে তার টিচার বলে, তোমার অনেক ভালো মার্কস এসেছে, তাই তুমি চাইলেই সিওলের কোনো ভালো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু কিমসান তাকে মানা করে যাবে না। একই রকম হাইজুনকেও তার কোচ বলে সে চাইলে সিওলের ভালো টিমে জয়েন করে খেলতে পারবে, কিন্তু হাইজুনও তাকে মানা করে দেয়। তো আজ হাইজুনের একটা বাস্কেটবল ম্যাচ ছিল, যেখানে পুরো স্কুল জড়সড় হয়ে বসে খেলা দেখতে। কিমসান এবং হাইজুনের বাবাও ছিল। হাইজুন এই ম্যাচে খুব সহজেই জিতে যায়, আর হাইজুনের বাবা এসব দেখে বুঝতে পারে তার ছেলে বাস্কেটবলে অনেক বেশি এক্সপার্ট। কিমসান এখানে হাইজুনের বাবাকে দেখে বুঝতে পারে সে নতুন করে মিস্টার চোয়ের সাথে কিছু তো করবে। তাই এই সব কিছু কিমসান হাইজুনকে আগে আগেই বলে দেয়। হাইজুনও দৌড়ে বাড়ির দিকে যায় যেন তার বাবাকে আটকাতে পারে। এদিকে হাইজুনের বাবা মিস্টার চোইকে বলে, তুমি আমাকে বললে না কেন আমার ছেলে বাস্কেটবলে এত ভালো? তুমি জানো আমি চাইলেই তাকে আমেরিকার বড় বড় টিমে জয়েন করাতে পারো।
তার ফিউচার কত ভালো হবে ভাবতে পারছো? তুমি তো তার জন্য কিছু করতেই পারলে না, এমনকি একটা ভালো স্কুলে পর্যন্ত তাকে দিতে পারলে না। এবার অন্তত তাকে আমার সাথেই দিয়ে দাও, এটা তো করতেই পারবে। এইসব কথা মিস্টার দে শুনে আর রেগে গিয়ে হাইজুনের বাবাকে বলে, তোমার সাহস কি করে হলো এইসব মিস্টার চোইকে বলার? তোমার ধারণা আছে সে তোমার ছেলের জন্য কি কি করেছে, নিজের কত সময় তার পেছনে দিয়েছে, তার কত খেয়াল রেখেছে? তোমার থেকে বেশি সে বলতে পারবে হাইজুনের সম্পর্কে, অথচ তুমি বাবা হয়েও পারবে না। তাই যা বলছো তা সাবধানে ভেবে চিনতে বলো। তারপর মিস্টার চয় হাইজুনের বাবাকে বলে, আমি হাইজুনকে আমেরিকা পাঠাতে চাই, তবে সেটা আমার নিজের টাকায়। হাইজুনের বাবা বলে, তোমার কাছে এত টাকা আসবে কি করে? এই একটা রেস্টুরেন্ট ছাড়া আর কি আছে তোমার? এই কথা মিস্টার দে এবার প্রচুর রেগে যায়, তাই তাকে মারার জন্য দৌড়ে বের হয়। তবে তখন সেখান থেকে পালিয়ে যায় হাইজুনের বাবা। পথে হাইজুনের সাথে তার দেখা হয় আর হাইজুন তাকে বলে, আপনি আমার বাবাকে কি বলেছেন? হাইজুনের বাবা বলে, সেটাই বলেছি যা তোমাকে বলেছি, তুমি আমার সাথে আমেরিকায় আসো, আর তোমার ব্রাইট ফিউচারও হবে, আর ওই লোক তোমার জন্য কিছুই করতে পারবে না। হাইজুন বলে, আমি বলেছি তো আমি আমার ফ্যামিলিকে ছেড়ে আপনার সাথে কোথাও যাব না। তখন তার বাবা ইয়ন বলে, তুমি যদি আমার সাথে না আসো তাহলে আমি টাকা দিয়ে যে কোনো সময় তোমার ওই নকল বাবার রেস্টুরেন্ট তালায় ঝুলিয়ে দিব, মাথায় রাখবে। এবার হাইজুন এই ব্যাপারে একা একা ভাবতে থাকে, যদি সত্যি তার বাবা এরকম কিছু করে ফেলে তাহলে কি হবে। এবার হাইজুনকে মিস্টার চই বলে, আমি শুনেছি তুমি বাস্কেটবলে খুব ভালো খেলো, তুমি কি ইউএস কোনো বড় টিমে জয়েন করতে চাও? হাইজুন বলে, আপনাকে এসব কে বলেছে? আর যেই বলে থাকুক না কেন আপনি এসবে কান দিবেন না। আর আমার কাছে এরকম অনেক অফার আসে, তবে আমি সেগুলি নেই না, কারণ একটাই, আমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে পারবো না। আমার সব কিছু আপনাদের থেকে শুরু হয় আর আপনাদের মধ্যেই শেষ হয়। এই কথায় মিস্টার চই একটু রিল্যাক্স হয়। ওইদিকে কিমসনের কাছে কল আসে আর সে জানতে পারে তার মায়ের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই অ্যাক্সিডেন্টের সুহির বাবা মারা গিয়েছে। এই কথা কিমসান এসে মিস্টার চুইকে বলে। আজ কিমসান আরও একটা বড় ট্রমা পায় যা তাকে ভেতর থেকে নড়িয়ে দেয়। আর এখানে শেষ হয় আজকের পার্ট। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আপনাদের জন্য আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।